49তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আছে তাদের জন্য কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করতেছি যেগুলো বিসিএসে আসা উপযোগী। তো আমরা ক্লাস 2তে চলে যাই। তো দ্বৈত প্রবেশ হিসাব পদ্ধতিতে প্রতিটি লেনদেনে কতটি হিসাব প্রভাবিত করে? দ্বৈত প্রবেশ যখন বলে মানে আমরা যখন জার্নাল করি, জার্নালের মধ্যে কি থাকে, একটা ডেবিট থাকে একটা ক্রেডিট থাকে। তো সেটা অবশ্যই দ্বৈত প্রবেশ হিসাবে প্রতিটি লেনদেনে কতটি হিসাব থাকে? দুইটি হিসাবকে প্রভাবিত করে। তো ব্যাখ্যাটা যদি আমরা দেখি, দেখো দ্বৈত প্রবেশ হিসেব পদ্ধতিতে প্রতিটি লেনদেনে দুইটি হিসাবকে প্রভাবিত করে। একটি হচ্ছে ডেবিট, অপরটি হচ্ছে ক্রেডিট। এটাই হচ্ছে দ্বৈত প্রবেশ। এই দ্বৈত প্রবেশ হিসাব নাম লেখাটাই থাকলে তোমরা বুঝবা এখানে ডেবিট আর ক্রেডিটের কানেকশনের কথা বলা হয়েছে। আর দ্বৈত মানে দুই। নিম্নলিখিত কোনটি ব্যক্তিগত হিসাবের উদাহরণ? দেখো ব্যক্তিগত হিসাবের উদাহরণ আমরা কিছুদিন আগে পড়লাম যে হচ্ছে ভাড়া হিসাব, এটা হচ্ছে নামমাত্র হিসাব, আসবাবপত্র হিসাব যেটা স্থায়ী সম্পদ সেগুলো হচ্ছে কি বাস্তব হিসাব, বিক্রয় এটা কি শুধুমাত্র হচ্ছে ব্যক্তিগত হিসাব? ব্যক্তিগত হিসাব হচ্ছে দেখো রামের হিসাব, মানে রাম একটা লুকের হিসাব, একটা মানুষটার হিসাব, সেটাই হচ্ছে কি ব্যক্তিগত হিসাব। আমরা এখনই পেয়ে যাব। দেখো ব্যাখ্যাটা যদি পড়ি, ব্যক্তিগত হিসাব ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে জড়িত। ব্যক্তিগত হিসাব ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে জড়িত বা সম্পর্কিত, যেমন রামের হিসাব বা হচ্ছে সরবরাহকারী যে সে তার হিসাবটা, আর ভাড়া বিক্রয় এগুলো হচ্ছে কি নামমাত্র হিসাব। আমরা যে ভাড়া আর বিক্রয় এইগুলো হচ্ছে নামমাত্র, আর শুধুমাত্র আসবাবপত্রটা হচ্ছে বাস্তব হিসাব। তাহলে ভাড়া আর বিক্রয় এগুলো নামমাত্র হিসাব, আর আসবাবপত্র হিসাব হচ্ছে বাস্তব হিসাব, আর রামের হিসাব হচ্ছে ব্যক্তিগত হিসাব। আমরা 3 নম্বর কোশ্চেন প্র্যাকটিস করি। আর্থিক বিবরণীর মধ্যে কোনটি ব্যবসায়ের আর্থিক অবস্থান দেখায়? এটা হচ্ছে ব্যবসার আর্থিক অবস্থানটা দেখা যাচ্ছে ব্যালেন্স শিটের মাধ্যমে। কিসের মাধ্যমে? ব্যালেন্স শিটের মাধ্যমে হচ্ছে আর্থিক অবস্থান দেখায়। আর হচ্ছে আয় বিবরণীতে দেখায় কিন্তু মুনাফা বা লাভ, নিট লাভ এগুলো দেখায়, আয় ব্যয় দেখায়। আর্থিক অবস্থা দেখায় হচ্ছে ব্যালেন্স শিটে, যেটার মধ্যে আমরা অ্যাসেট থাকে, লায়াবিলিটি থাকে, ওনার সিকিউরিটি থাকে সেটা। তো ব্যাখ্যাটা দেখো, ব্যালেন্স শিট একটি নির্দিষ্ট সময়ে ব্যবসার সম্পদ, দায়, মূলধনের অবস্থান প্রকাশ করে থাকে। এটার নামই হচ্ছে ব্যালেন্স শিট। আমরা চলে যাই 4 নম্বর কোশ্চেনে। নগদে পণ্য বিক্রয় করলে কোন হিসাব ডেবিট করা হয়? আমরা যখন নগদে কোনো পণ্য বিক্রয় করি, এগুলো বেসিক কোশ্চেন। তো আমরা পণ্য বিক্রি করলে কি হয়? বিক্রি করলে হচ্ছে পণ্যটা চলে যায়। তো যেটা চলে যায় সেটা কি হয়? সেটা ক্রেডিট হয়। আর আমার কাছে কি আসতেছে? টাকা আসতেছে। তো টাকা আসতেছে সেটা কি আমার জন্য সেটা ডেবিট। তো আমরা তো শুধু টাকা লিখি না, আমরা কি লিখি? ক্যাশ লিখি। তো ক্যাশ মানে হচ্ছে তো নগদ। দেখানো হচ্ছে নগদ পণ্য বিক্রয় করলে কোন হিসাব ডেবিট করা হয়? অবশ্যই নগদ হিসাব হচ্ছে ডেবিট করা হবে, মানে ক্যাশ ডেবিট। তো ব্যাখ্যাটা দেখো, নগদে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে নগদ হিসাব ডেবিট করা হয় কারণ তখন নগদ প্রাপ্ত হয়, আর বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয় কারণ হচ্ছে বিক্রয় করলে চলে যায়। আমরা যে জিনিসটা বিক্রয় করছি সেটা তো আমার কাছ থেকে চলে গেছে, তো সেটাই হচ্ছে কি ক্রেডিট। আমরা চলে যাই 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন, কোনটি স্থায়ী সম্পদের উদাহরণ? স্থায়ী সম্পদের উদাহরণ হচ্ছে যন্ত্রপাতি। নগদ, প্রাপ্য হিসাব, স্টক এগুলোকে স্থায়ী সম্পদের উদাহরণ নয়। আমরা ব্যাখ্যাটা পড়লে আরো বিস্তারিত বুঝতে পারবো। স্থায়ী সম্পদ হলো দীর্ঘমেয়াদী সম্পদ, যেমন যন্ত্রপাতি, ভবন এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। আর স্টক, নগদ এগুলো হচ্ছে চলতি সম্পদ। স্টক যেটা শেয়ার, আর হচ্ছে নগদ যেগুলো এগুলো হচ্ছে কি চলতি সম্পদ, কারেন্ট অ্যাসেট আর কি। প্রাপ্য হিসাব ও চলতি সম্পদের একটা অংশ। প্রাপ্য হিসাব যখন আমরা রিসিভেবল করি তো সেটা হচ্ছে কি চলতি হিসাবের একটা অংশই, বুঝছো? দেন 6 নম্বরে আমরা চলে যাই। 6 নম্বর হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে ডেবিট এবং ক্রেডিটের মোট সমান না হলে এর কারণ কি হতে পারে? যখন আমরা ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ ডেবিট ক্রেডিট করি আমরা যখন, তখন হচ্ছে যদি এই পাশ ওই পাশ দুই পাশ যদি সমান না হয়, এটা যদি সমান না হয়, এর কারণ কি হতে পারে? এর কারণ হতে পারে অবশ্যই হিসাবে হচ্ছে ত্রুটি আছে, লেনদেন রেকর্ড করা হয়নি। রেকর্ড করা না হইলে কেন এই পাশ ওই পাশ তো সমান হবে না এমনটা না। আর্থিক বিবরণী তৈরি করা হয়েছে, মুনাফা গণনা করা হয়েছে, এগুলোর কোনো ভিত্তি নেই এটার সাথে সমান সমান হওয়ার ক্ষেত্রে। শুধুমাত্র হিসাবে ত্রুটি আছে দেখা হ্যাঁ এই ডেবিট ক্রেডিট সমান হয় নাই, না হওয়ার কারণ বলছে। তো আমরা হচ্ছে ব্যাখ্যাটা পড়ি। ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ক্রেডিট সমান না হলে এটি জার্নাল বা খতিয়ানের ত্রুটির ইঙ্গিত দেয়, যেমন হচ্ছে ভুল এন্ট্রি বা গণনার ত্রুটি। ভুল এন্ট্রি করলে আর হচ্ছে গণনার ত্রুটি করলে, অর্থাৎ তুমি লিখতে গিয়ে 4,000 লিখতে গিয়ে তুমি লিখলা 40,000 বা হচ্ছে 400 এরকম লিখে দিলাম। তো এইটা হচ্ছে তোমার গণনার ত্রুটি, লিখার ভুল, ভুল এন্ট্রি, এগুলোর জন্য দুই পাশ সমান হয় না অনেক সময়। তারপর একটি ব্যবসায় 5,000 নগদে
আসবাবপত্র ক্রয় করলো, মানে নগদে একটা আসবাবপত্র ক্রয় করলো যেটার মূল্য হচ্ছে 5,000 টাকা, মানে একটা ডলার, বাট আমি টাকাই বলতেছি। এই লেনদেনে কোন হিসাব ক্রেডিট করা হবে? তো আমরা যখন কোনো কিছু ক্রয় করি সেটা হচ্ছে পারচেস ক্রয় করলে, আর সেটা ডেবিট হয়। তো এখানে কি বলছে? ক্রেডিট করতে। তো আমরা যখন নগদে কিনে আনবো তো আমাদের কাছ থেকে কিনবে, আমি যখন হচ্ছে কোনো আসবাবপত্র কিনলাম, আসবাবপত্র কিন্তু আমার কাছে আসলো, আমার কাছ থেকে টাকা চলে গেল। টাকা চলে যাওয়া মানে হচ্ছে ক্যাশ চলে গেল, নগদ চলে গেল। তো এই যেটা চলে গেল সেটাই ক্রেডিট, যেটা আসে সেটাই ডেবিট। চলে গেছে সেটা ক্রেডিট, তার মানে হচ্ছে নগদ হিসাব হচ্ছে আমার ক্রেডিট হিসাবে করা হবে। আমি ব্যাখ্যাটায় চলে যাই। ব্যাখ্যা দেখো, আসবাবপত্র ক্রয়ে আসবাবপত্র হিসাব ডেবিট করা হয়, কারণ তখন হচ্ছে সম্পদ বৃদ্ধি পাইছে। আর নগদ হিসাবে ক্রেডিট করা হয় কারণ হচ্ছে আমার কাছ থেকে নগদ কমে গেছে। নগদ যখন আমার কাছে চলে গেল তো না, নগদ কমে গেল না আমার কাছে, সেই জন্যই হচ্ছে নগদ হিসাব ক্রেডিট। 8 নম্বরে চলে যাই। ব্যবসায়ের মুনাফা বা ক্ষতি নির্ধারণের জন্য কোন বিবরণী তৈরি করা হয়? মুনাফা বা ক্ষতি নির্ধারণের জন্য বিবরণী হচ্ছে আয় বিবরণী তৈরি করা, যেটা ইনকাম স্টেটমেন্ট। আর হচ্ছে ব্যালেন্স শিটে হচ্ছে আমরা এই যে এ ইকুয়াল এল প্লাস উই, এটা যখন আমরা বের করি সেটা হচ্ছে ব্যালেন্স শিটে বের করি, যেটা হচ্ছে অনেকগুলো ইনফরমেশন থাকে, যে সম্পদের বিবরণগুলো থাকে, আর্থিক অবস্থা, কোম্পানি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান সম্পর্কে জানা যায়, সেটা হচ্ছে ব্যালেন্স শিটে জানা যায়। আর যখন বলবো যে লাভ ক্ষতির ব্যাপার, তখন তোমরা অবশ্যই আয় বিবরণীতে চলে আসবে। লাভ ক্ষতি মানে আয় বিবরণী। আর সম্পদের অবস্থান বা আর্থিক অবস্থার অবস্থান যখন বলবে তখন হচ্ছে সেটা ব্যালেন্স শিটে চলে যাবে, সেটা এই ইকুয়েশনে চলে আসবে। এই দেখো ব্যাখ্যাটা যদি আমরা পড়ি, আয় বিবরণী লাভ ক্ষতির বিবরণী, আর ব্যবসায়ের আয় ব্যয়ের হিসাব করেই মুনাফা বা ক্ষতি নির্ধারণ করে থাকে। দেন 9 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি চলতি দায়ের উদাহরণ? তো চলতি দায়ের উদাহরণ, যেটা চলতি কারেন্ট লায়াবিলিটি, সেটা হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হচ্ছে চলতি দায়ের উদাহরণ। ব্যাংক ঋণ, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী, তো এটা হচ্ছে চলতি না। দেন মূলধন, ভবন, ভবন আগেই তো বলছি, ভবন মানে হচ্ছে বাস্তব হিসাব। তো আমরা যদি ব্যাখ্যাটায় চলে যাই, চলতি দায় হলো 1 বছরের মধ্যে পরিশোধযোগ্য দায়, সেগুলো হচ্ছে চলতি দায়, যেটা হচ্ছে প্রদেয় হিসাব। ব্যাংক ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী, আর ভবন হচ্ছে স্থায়ী দায় এবং সম্পদ। তো ভবন হচ্ছে একটা স্থায়ী দায় এবং সম্পদ। আমরা 10 নম্বর কোশ্চেনে চলে যাই। 10 নম্বর কোশ্চেনে বলছে, একটি ব্যবসায়ের সম্পদ 50,000 টাকা, দায় যদি হয় 20,000 টাকা, এগুলো ডলার, আমি টাকায় বলতেছি, মালিকের মূলধন কত টাকা? তো যখন সম্পদ দায় চলে আসবে, মূলধন জিজ্ঞেস করবে, মানে ব্যালেন্স শিটের কথা জিজ্ঞেস করতেছে। তো আমরা আগে থেকেই বলছিলাম একটা সূত্র আছে তোমার হচ্ছে এ ইকুয়াল এল প্লাস উই, হ্যাঁ, এই সূত্রটা। তো এইটা দেখো এখানে কি বলছে? সম্পদ। তো আমি হচ্ছে এ দ্বারা হচ্ছে অ্যাসেট, বা তুমি এভাবে লিখতে পারো সম্পদ মাইনাস, এর আমি যদি বাংলায় লিখি সম্পদ দায় প্লাস মূলধন, এই পাশটা মূলধন, এটা দায়, এটা সম্পদ। তো এখানে হচ্ছে সম্পদ দেওয়া হয়েছে, আমি সম্পদ হচ্ছে কত? 50,000। তারপর হচ্ছে এই পাশে দায় আছে, দায় আছে 20,000 প্লাস মূলধন, মূলধনের কথা নাই, মূলধন আমার বের করতে হবে। তো আমি যখন এখান থেকে এটা এই পাশ থেকে নিয়ে আসবো, এই যে এই পাশে 50 আছে, এটা প্লাসের আছে, এটা মাইনাসের, এই পাশে চলে আসবো, আর এখানে মূলধনটা থেকে গেল। তাহলে 50,000 থেকে 20,000 চলে গেলে থাকে কত? 30,000। এই 30,000 টাকাই হচ্ছে তার মালিকের মূলধন। দেখো ব্যাখ্যাটা যদি দেখি, মূলধন ইকুয়াল সম্পদ মাইনাস দায়, তাহলে সম্পদ হচ্ছে 50,000, দায় হচ্ছে 20,000, মূলধন থাকলো 30,000। বুঝছো? কিন্তু তোমার সূত্রটা এইটা দিয়ে তুমি মনে রাখবা, পরবর্তীতে তোমার যেই অ্যামাউন্টটা বলে সেই অ্যামাউন্টটা নিচে নিচে বসাবা। তো এই পাশে নিয়ে আসলে প্লাসে থাকলে মাইনাসে নিয়ে আসবা, মাইনাসে থাকলে প্লাসে নিয়ে আসবা। এই বেসিক হিসাবটা, এটা সবাই জানো, কোনো সমস্যা নেই, শুধুমাত্র এটা মনে রাখবা। ইকুয়াল এল প্লাস উই, অথবা সম্পদ সমান দায় প্লাস মূলধন, সম্পদ সমান দায় প্লাস মূলধন। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল, তোমরা সবগুলা প্লেলিস্ট পড়ো। দেন হচ্ছে 49তম বিসিএস এর জন্য হচ্ছে 100 মার্কের জন্য প্রিপারেশন, একেবারে 90% মার্ক নিয়ে আসতে পারবা। ধন্যবাদ সবাইকে।